অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল জাপান। সহযোগিতার অব্যাহত রাখার প্রত্যয়, সম্পর্ক জোরদারের তাগিদ। যুক্তরাষ্ট্রের জাতীয় প্রার্থনা প্রাতরাশের আমন্ত্রণে যাচ্ছেন ফখরুল, খসরু ও জাইমা। দেশবাসীর দোয়া কামনা বিএনপির মহাসচিবের। কুয়েতে কমছে বাংলাদেশি প্রকৌশলীর সংখ্যা, উদ্বিগ্ন প্রবাসীরা। অন্তর্বর্তী সরকারের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান। দর্শক, স্বাগত প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন শিরোনামগুলো, এবারে পুরো খবর। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সহযোগিতার কথা জানিয়েছে জাপান। দেশটির জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্লামেন্টারি ভাইস মিনিস্টার ইকুইনা আকুকো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে এ কথা জানান। জাপানের ভাইস মিনিস্টার জানান, দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায় দেশটি। জবাবে প্রধান উপদেষ্টা জানান, নতুন বাংলাদেশে তা বাস্তবায়নে এখন উপযুক্ত সময়। এ সময় জাপানি ভাইস মিনিস্টার প্রধান উপদেষ্টাকে 2025 সালের 29 থেকে 30 মে টোকিওতে অনুষ্ঠিত নিক্কেই 30তম এশিয়ার ভবিষ্যৎ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। মার্কিন কংগ্রেস আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট কমিটির আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাচ্ছে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। সফরকালে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রবিবার সন্ধ্যা 6:30টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন তারা। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন তার কন্যা জাইমা রহমান। আগামী 5 ও 6 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতাদের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম। এখানে কোনো আলোচনার বিষয় নেই, এটা একটা ব্রেকফাস্ট প্রেয়ার। আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা সেখানে যাচ্ছি। সাইড লাইনে কিছু আলোচনা হবে, কথা হবে। তারেক সাহেব যেতে পারছে না, উনি জাইমা রহমান ওনাকে রিপ্রেজেন্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিসা জটিলতায় নতুন করে কুয়েতে আসতে পারছেন না বাংলাদেশি প্রকৌশলীরা। পুরনো অনেকেই গেছেন অবসরে। এতে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে কমছে বাংলাদেশি ইঞ্জিনিয়ারের সংখ্যা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন প্রবাসীরা। এ নিয়ে বাংলাদেশ সরকারের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। কুয়েত থেকে জাহাঙ্গীর পলাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2007 সালের আগে কুয়েতে কয়েকশো বাংলাদেশি প্রকৌশলী কর্মরত ছিলেন। তাদের মধ্যে অনেকে কর্মজীবনের মেয়াদ শেষে কেউ অবসরে নিয়েছেন, কেউ বা আরো উন্নত জীবনযাপনের স্বপ্নে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে। তার উপর ভিসা জটিলতায় নতুন করে বাংলাদেশি প্রকৌশলী আসছে না মধ্যপ্রাচ্যের এই দেশটিতে। ফলে ক্রমে কমতে থাকে বাংলাদেশি প্রকৌশলীর সংখ্যা। কুয়েতে এখন বাংলাদেশি প্রকৌশলীর সংখ্যা 50 জনেরও নিচে। দেশটিতে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ IEB কুয়েত চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত পিকনিক অ্যান্ড ফ্যামিলি গেট টুগেদার শীর্ষক এক অনুষ্ঠানে এই বিষয়ে উদ্বেগ জানান প্রবাসী বাংলাদেশিরা। কুয়েতে কিন্তু ইঞ্জিনিয়ারদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, নতুন ইঞ্জিনিয়ার আসতেছে না। সেই জন্য আমরা যারা এই ব্যাপারে সহায়তা করতে পারেন। অনেকজন ইঞ্জিনিয়ার আসছে, সবাই হলো কর্মক্ষেত্রে খুবই ব্যস্ত থাকে। এই ব্যস্ততার মধ্যে সব পরিবারকে নিয়ে একসাথে মিট করার জন্য এই অনুষ্ঠানের উদ্দেশ্য। খুবই ভালো লাগলো, সবার সাথে দেখা হলো, আবার এখানে খেলাধুলারও আয়োজন করা হয়েছে। সংগঠনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুল কুদ্দুস মল্লিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারিক হোসেন। আমাদের যে সমস্ত এখানে অ্যাক্টিভিটিস আছে এগুলো আমরা অব্যাহত রাখি। আমাদের মধ্যে যোগাযোগ স্থাপন এবং অন্যান্য করণীয় বিষয় নিয়ে আমরা নির্ধারণ করি কিভাবে আমাদের ইঞ্জিনিয়ারিং কমিউনিটি আরও উন্নতি করতে পারবে, আমাদের দেশের সুনাম সুখ্যাতি আরও বৃদ্ধি করতে পারবে। প্লাস আমরা চাই যে এখানে আরও বেশি ইঞ্জিনিয়ার আসা দরকার। দিনব্যাপী আনন্দ আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয় এই মিলন মেলার। নানান খাবারের পসরার পাশাপাশি ছিল বিভিন্ন খেলাধুলার আয়োজন। এমন আনন্দ আয়োজনে পিকনিক স্পট রূপ নেয় এক খণ্ড বাংলাদেশে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
ক্ষমতায় গেলে প্রবাসীদের হয়রানি বন্ধসহ বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। লন্ডনে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে একমত বিনিময় সভায় এ অঙ্গীকার করেন তিনি। বলেন, বিএনপির শাসনামলে বিশ্বের সাথে বাংলাদেশের যোগাযোগ এবং ব্যবসা শুরু হয়, যা আজও অব্যাহত রয়েছে। এ সময় ব্যবসায়ীরা নানা সমস্যার কথা তুলে ধরেন। মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার একান্ত সহকারী আব্দুস সাত্তার, সংগঠনের সাবেক প্রেসিডেন্ট SB ফারুক, সাবেক প্রেসিডেন্ট সৈয়দুর রহমান রেনু, উপদেষ্টা মুহিব চৌধুরী, BBCCI ভাইস প্রেসিডেন্ট AHM নুরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি MA মালিক, ব্যারিস্টার মাহবুবুর রহমান, পুলিশের DIG জিল্লুর রহমান ও মোহাম্মদ আশিকুর রহমান। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আমলেই প্রথম এই যে আজকের যে রেমিটেন্স, বিদেশে লোক প্রেরণ, এগুলো মিডল ইস্টেই বলেন, এই ওয়ার্ল্ডে, ডেভেলপ ওয়ার্ল্ডেই বলেন, সবচেয়ে সুবিধা এবং সুযোগ তখনই উন্মোচিত করা হয়েছিল। দল যদি ভবিষ্যতে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের সেবা করার সুযোগ পায়, ডেফিনেটলি আমরা আমাদের সেই যে কমিটমেন্ট অর্থাৎ সুশাসন সে নিশ্চিত করব। বাংলাদেশ এবং কুয়েতের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে কুয়েতের জাবরিয়ায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কুয়েতে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতের রক্তদানের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে 300-রও বেশি প্রবাসী বাংলাদেশি এই কর্মসূচিতে অংশ নেন। তারুণ্যের উৎসব 2025 উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ দূতাবাস, কুয়েত ও UN হ্যাবিটেট কুয়েতের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। ওই রক্তদান কর্মসূচিতে কুয়েতে নিযুক্ত নেপাল, মিয়ানমার ও লাওসের রাষ্ট্রদূতরা, কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, সংবাদকর্মী ও দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। বৈধ পথে প্রবাসীদের রেমিটেন্স পাঠাতে ওমানে রয়েছে বিভিন্ন রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠান। প্রবাসীদের দ্রুত ও নিরাপদ লেনদেন নিশ্চিতে দেশটির এক্সচেঞ্জ কোম্পানিগুলোর আধুনিকায়ন করা হচ্ছে, যার মধ্যে অন্যতম বৃহৎ রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। এবার নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো এই প্রতিষ্ঠানটি। ওমানের রাজধানী মাস্কাটের সিপ ট্যাক্সি স্ট্যান্ডের পাশে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন ভবনে স্থানান্তরিত হয়েছে প্রতিষ্ঠানটির সিপ শাখা। প্রবাসীদের দ্রুত ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে এটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়ামের বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। জেদ্দার একটি পিকনিক স্পটে এই মিলন মেলার আয়োজন করা হয়। খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ছিল নানা আয়োজন। এতে অংশ নেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল নাহাদা নাসের। প্রবাসে নানা সীমাবদ্ধতায় বেড়ে ওঠা সন্তানদের মানসিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত অভিভাবকদের। অনুষ্ঠানের শেষে ছিল স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর 10তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়াস্থ নরসিংদী জেলার রায়পুরা উপজেলা যুবদলের উদ্যোগে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজী সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শামসুদ্দিন আহমেদ সামু, মোহাম্মদ রাসেল রানা, মোহাম্মদ নূরে আলম, মোহাম্মদ আবুল কালাম আজাদ, মোহাম্মদ জাকির হোসেন মুন্সি প্রমুখ। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আবদুল্লাপুর মালয়েশিয়া কল্যাণ সমিতির উদ্যোগে পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবদুল্লাপুর মালয়েশিয়া প্রবাসী কল্যাণ সমিতির সিনিয়র উপদেষ্টা বাবলু মিয়ার সভাপতিত্বে সংগঠনের ক্যাশিয়ার ফরহাদ কারীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন আবদুল্লাপুরের বিশিষ্ট সমাজসেবক
কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কুমরি নজরপুরের সমাজসেবক আক্তার, মালয়েশিয়াস্থ বৃহত্তর ময়মনসিংহের সাধারণ সম্পাদক শাখাত হোসেন জোসেফ, মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম। এ সময় আবদুল্লাপুর মালয়েশিয়া প্রবাসী কল্যাণ সমিতির মোহাম্মদ মুসলিম মিয়াকে সভাপতি, মোহাম্মদ জাকির মিয়াকে সাধারণ সম্পাদক করে 31 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কুয়েত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে টি-20 ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত। বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় কুয়েত ক্রিকেট গ্রাউন্ড সোলাইবিয়ার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে আইআইওয়াই স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশ 11। দীর্ঘ 5 মাস ধরে চলা এই টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশিদের 24টি দল অংশ নেয়। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। পরে ক্রীড়া জগতে অবদান রাখায় বেশ কজন প্রবাসীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। প্রবাসী সংবাদের সময় হলো একটা বিরতির, সাথে থাকুন। আবারও স্বাগত সংবাদে। পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রোববার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে বাধা দিলে ব্যারিকেড ভেঙে বাসভবন এলাকায় প্রবেশ করেন তারা। মধ্যরাতে সেখানে পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানে হাজির হয়ে অভ্যুত্থানে আহতদের সঙ্গে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। দর্শক, আমরা এ বিষয়ে আরও খবরাখবর জানতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যাব। সেখানে আছেন সহকর্মী আবির হোসাইন। দর্শক, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। সব মন্ত্রণালয় একসাথে বসে আমাদের দুনিয়ার উজ্জ্বল, আপনি আমাদের প্রতিনিধি, আপনাকে আমরা সব সময় সেলুট জানাইছি, এখন পর্যন্ত সেলুট জানাচ্ছি। আপনি আপনার জায়গা থেকে, এছাড়াও আমার অনেকগুলা ভাই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে আছে। তারা যদি চাই, আমাদের অনেক বাপ মা আমাদের দেশের এখন বড় বড় মন্ত্রণালয়, বিভিন্ন রকম কি বলে ওটা সচিবালয়, বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে। তারা যদি চাই তাহলে একদিন না, এক টেবিলে বসে এটা করা সম্ভব। এর জন্য আপনি কি বলবেন এবার আপনি বলতে পারেন। আরেকটা কথা, বাধা ভাঙতে গেলে বাধা আঘাত খাইতে হয়, এটা আমরা মানি। কিন্তু আজকেও আমাদের আঘাতটা হাসপাতালে পড়ে গেছে। আপনি যাই করেন না করেন, এদের সন্তান মাগুলো এখন টেনশন করছে। আপনি কিছুক্ষণ আগে বলেছেন সারা দিনের ভিতরে 50 জন আহত বিভিন্ন জায়গায় যায়, প্রোগ্রাম করে, ঘুরে আবার হাসপাতালে ফিরে আসে। আমার চক্ষু বিজ্ঞানে আমি আবার উল্লেখ করে বলতে চাই, যে কয়জন হোক, 50 জন না হোক, 20 জনও যদি হয়, তাদেরকে রিলিজ দিয়ে বাসায় পাঠাই। তার চিকিৎসা যে হাঁটতে পারে আমাদের সরকারি গাড়িতে আসবে, চিকিৎসা দেবে, কারণ সে আহত, সে 24-এর যোদ্ধা। আর যারা চিকিৎসার নামে হাসপাতালে পড়ে থাকে, এদেরকে আপনি লিস্ট করে আমাদের সাথে করে নিয়ে যায় বাই করতে। তারপরে একটা কথা আছে, যদি কোন আওয়ামী লীগ টাইপের মিডিয়া বা আওয়ামী লীগ টাইপের পেজগুলো যখন বলে কারণে অকারণে হাসপাতাল দখল করে এরা 50 লক্ষ টাকা দাবি করছে, কামিং সুন, মানে আরো কিছু আসতেছে, তাদেরকে খুঁজে বের করে আইনি ব্যবস্থা নিতে হবে আপনাকে। খুব দ্রুত এটা, খুব দ্রুত এটা। আমি আমার জায়গা থেকে বলে গেলাম, ভাই এটা ঘরোয়াভাবে বলাটাও উচিত ছিল। ঘরোয়াভাবে বলতে পারিনি, আপনার সাথে দেখা করাটা অনেক টাফ ব্যাপার হয়ে গেছে, কারণ আপনি ব্যস্ত, আপনার সাথে আমার যে ভাইগুলো আছে সবাই ব্যস্ত। উপদেষ্টা প্রতিনিধি তারা বিভিন্ন রকম কাজ করে, শুধু আহতদের নিয়ে কাজ করছে না, তারা এখন বাংলাদেশ সংস্কারে কাজ করছে। আপনার বক্তব্য না, আমার আকুল আবেদন, আহতদের পুরা
ওরা আহতরা আপনাকে আবেদন করছেন, আকল আবেদন। আমার ভাই হাসনাত ভাই, সে যদি আমাদের এই কথাগুলা মনে প্রাণে বিশ্বাস করে, তাহলে আপনি এইগুলার নিজ হাতে কাজ শুরু করবেন, বাস্তবায়ন করবে। উনি তো লিখিত দরকার, উপদেষ্টা তো একটা নাই। হাসনাত ভাই, প্রকৃত অর্থে আমি কোনো রাজনীতিক ব্যক্তি না, আমি কোনো রাজনীতিক ব্যক্তি না। আপনাদের স্বার্থে আপনাদের দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা চিকিৎসার উদ্দেশ্যে তাদের দাবি নিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। সেখানে কথা বলছেন হাসনাত আব্দুল্লাহ, আমরা সেখানেই যুক্ত ছিলাম। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অনশন এবং বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়া সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমির কলেজ শাটডাউন ঘোষণা করা হয়েছে। রোববার রাতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। তিতুমির ঐক্যের উপদেষ্টা মাহমুদুল হাসান মুক্তার বলেন, সোমবার সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি অব্যাহত থাকবে। দাবি মেনে নেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য অবরোধ অব্যাহত থাকবে। এর মধ্যে আমতলী, মহাখালী, গুলশান লিংক রোড অবরোধ থাকবে বলেও জানান তারা। সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটির আমাদের কর্মসূচি চলমান থাকবে। এর আওতায় থাকবে মহাখালী, আমতলী, রেলগেট এবং লিংক রোড। শিক্ষার্থীদের পক্ষ থেকে আগামীকাল সকাল 10টা থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমির শাটডাউন ঘোষণা করা হলো। যতদিন দাবি মেনে না নেওয়া হবে, তিতুমিরে প্রশাসনিক কোনো কাজ, পরীক্ষা এবং এখানে প্রবেশ নিষেধ থাকবে। আলটিমেটাম বা সময় বেঁধে দিয়ে কখনো বিশ্ববিদ্যালয় হয় না। তিতুমির কলেজের শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক, এমনটি মন্তব্য করেছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ। রোববার দুপুরে একনেকের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, 7 কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেখানে তিতুমিরও থাকবে। মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। সংস্কার বাস্তবায়নে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, এমনটি মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি জনগণের কাছে যেসব সংস্কার প্রস্তাবনা দিয়েছে সেগুলো বাস্তবায়ন করবে। নির্বাচন প্রক্রিয়ায় বিলম্ব হলে স্বৈরাচার সুযোগ পাবে বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতায় গেলে কি করবে বিএনপি, সেই ধারণাপত্র 31 দফা নিয়ে এই কর্মশালার আয়োজন করে রাজধানীর কদমতলী থানা বিএনপি, যেখানে অংশ নেন ঢাকা 4 ও 5 আসনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। লন্ডন থেকে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংস্কার বাস্তবায়নের জন্য প্রয়োজন নির্বাচন। সংস্কারের পরিবর্তনটাকে যদি ধরে রাখতে হয়, অবশ্যই সেখানে জনগণের ম্যান্ডেট থাকতে হবে। সংস্কারটি কার জন্য? সংস্কারটি অবশ্যই জনগণের জন্য, দেশের জন্য। কাজেই জনগণের জন্য যদি সেই সংস্কার হয়ে থাকে, অবশ্যই সেটিকে জনগণের ভিত্তির উপরে, জনগণের মতামতের উপরেই ছেড়ে দিতে হবে এবং করতে হবে, ভোটের মাধ্যমেই করতে হবে। তারেক রহমান জানান, সংস্কারের নামে নির্বাচনে বিলম্ব হলে সুযোগ পাবে স্বৈরাচার। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে, দেশকে, দেশের মানুষকে তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারবো। কদমতলীর পর ধারাবাহিকভাবে আগামী 10 দিন রাজধানীর বিভিন্ন থানায় হবে রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা নিয়ে কর্মশালা। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা।
প্রবাসী সংবাদের সময় হলো আরও একটা বিরতির। আবারও স্বাগত সংবাদে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লিফলেট বিতরণকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 5 পুলিশ সদস্য আহত হয়েছেন। রবিবার সন্ধ্যা 7টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের সামনে আওয়ামী লীগের কিছু কর্মী লিফলেট বিতরণ করছিল। এ সময় শাফায়েত গাজী নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে পুলিশের সাথে আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় 5 পুলিশ সদস্য আহত এবং আওয়ামী লীগ সমর্থিতরা পুলিশের গাড়ি ভাঙচুর করে। টুঙ্গিপাড়া থানার ওসি মোহাম্মদ খোরশেদ আলম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রাজধানীর হাজারীবাগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2 প্রতিবেশীর মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইমরান নামে এক যুবক। তার দাবি, রুমের দরজা ভেঙে বিপ্লব সহ একদল যুবক তাকে গুরুতরভাবে আঘাত করেন, ফলে তার মাথা ফেটে রক্তক্ষরণ হয়। এ সময় ভুক্তভোগীর বাবা ও মাকে অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করা হয়। অভিযুক্ত বিপ্লব বলেন, তাকেও আঘাত করা হয়েছে। রোববার দুপুরে বিডিআর 5 নং গেটের বিপরীত পাশের বাসের আলী আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। এক পর্যায়ে ভুক্তভোগীর মা ও বাড়িওয়ালা মারামারি বন্ধে এগিয়ে এলে তাদেরও অকথ্য ভাষায় গালাগালি করেন বিপ্লব। এ বিষয়ে হাজারীবাগ থানায় 3 জনের নামে মামলা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। টেনে হুসরে আমাকে বের করতে চাইছে যে তুই বের হ, তোকে বের করে নিয়ে যা, তোকে মেরে ফেলবো। আরে ফার্স্টে ভাঙ্গি আমার ছেলের মারি ফেলাই জায়গা দৌড়ে আমি এই গেছি, আমারও লাগছে। আর ওরে ওই সেই বিপ্লব মারছে, মাইরে বের হয়ে যাই, আবার ফিরে আবার 10-12 জন এসে এর ভিতর দিয়ে ঢুকে আবার এসে লাগছে। আমার ছেলের মাইরা। দর্শক, ছিল প্রবাসী সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।